ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই যুদ্ধ এখন এক অত্যন্ত জটিল পর্যায়ে পৌঁছেছে। যুদ্ধের ৫৯তম দিনেও কূটনৈতিক অচল অবস্থা। একদিকে তেহরান তাদের কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে, অন্যদিকে ওয়াশিংটন সর্বোচ্চ ম্যাক্সিমাম প্রেসার চাপ বজায় রেখে ইরানকে সরাসরি আলোচনার টেবিলে আনতে চাইছে। আরাকচি রাশিয়া সফর, মস্কোর ভূমিকা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হচ্ছেন। কৌশলগত উদ্দেশ্য: ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান পরোক্ষ আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরান এখন রাশিয়ার মাধ্যমে একটি মধ্যস্থতার পথ খুঁজছে। ইরান চাচ্ছে মস্কো যেন ওয়াশিংটনের উপর চাপ সৃষ্টি করে এবং যুদ্ধের একটি সম্মানজনক সমাপ্তিতে সহায়তা করে। হরমুজ প্রণালী: আরাকচি স্পষ্ট করেছে যে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা ইরানের অগ্রাধিকার, কিন্তু বর্তমানে এটি অবরুদ্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $106 উপরে বেড়েছে। ইরান এই অর্থনৈতিক অস্থিরতাকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ডোনাল্ড ট্রাম্পের অবস্থান, ফোন কল বনাম সামরিক চাপ। প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান বর্তমানে দ্বিধা বিভক্ত, কৌশলের উপর দাঁড়িয়ে। সংলাপের আহ্বান: ট্রাম্প বলেছে, ইরান যদি যুদ্ধ থামাতে চায় তবে তারা সরাসরি তাকে ফোন করতে পারে বা আলোচনার জন্য আসতে পারে। এটি ট্রাম্পের চিরচেনা ডিল মেকিং স্টাইল, যেখানে তিনি সরাসরি মধ্যস্থতাকারীদের বাদ দিয়ে মূল নেতৃত্বের সাথে কথা বলতে পছন্দ করেন। সামরিক হুমকি: আলোচনার কথা বললেও ট্রাম্প প্রশাসন পারস্য উপসাগরে সেনা মোতায়েন বাড়িয়েছে। এমনকি মার্কিন পেন্টাগন ইরানে স্থল অভিযানের পরিকল্পনা করছে এমন খবরও পাওয়া গেছে, যা আরাকচি কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে। পাকিস্তান সংলাপের ব্যর্থতা ও রেড লাইট: ইসলামাবাদে যে পরোক্ষ আলোচনার চেষ্টা হয়েছিল তা মূলত ব্যর্থ হয়েছে, কারণ অতিরিক্ত দাবি। ইরান অভিযোগ করছে যে যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে অসম্ভব সব শর্ত জুড়ে দিচ্ছে। নিউক্লিয়ার ইস্যু: ইরান সাফ জানিয়ে দিয়েছে যে এই আলোচনা শুধুমাত্র যুদ্ধ বন্ধের জন্য। তাদের পরমাণু কর্মসূচি বা ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে তারা কোনো আপোষ করবে না। লেবানন ফ্রন্ট ও আঞ্চলিক অস্থিরতা: ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের ছায়া লেবাননেও পড়েছে। ইসরায়েল ও হিজবুল্লার মধ্যকার যুদ্ধবিরতি এখন নামমাত্র। ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে সাধারণ মানুষ নিহত হচ্ছে এবং হিজবুল্লাহ ড্রোন হামলা চালিয়ে পাল্টা জবাব দিচ্ছে। এটি প্রমাণ করে যে ইরানের সাথে সংঘাত সরাসরি লেবানন ও ইসরায়েল সীমান্তেও উত্তেজনা ছড়িয়ে পড়ছে। অর্থনৈতিক প্রভাব ও বৈশ্বিক চাপ: জ্বালানি সংকট: যুদ্ধের কারণে ইউরোপ ইতিমধ্যেই প্রায় $32 বিলিয়ন অতিরিক্ত জ্বালানি খরচ বহন করেছে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় তেলের দাম বাড়ছে, যা বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা তৈরি করছে। ইউরোপীয় ইউনিয়নের অবস্থান: ইইউ সাফ জানিয়ে দিয়েছে যে এখনই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই, যা ইরানের অর্থনৈতিক পরিস্থিতিকে আরও নাজুক করে তুলছে। ট্রাম্পের ডেডলাইন: মার্কিন ওয়ার পাওয়ার্স অ্যাক্ট অনুযায়ী ট্রাম্পকে 1 মের মধ্যে কংগ্রেসের অনুমোদন নিতে হবে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য। তাই তিনি চাইছেন তার আগেই ইরানকে একটি চুক্তিতে বাধ্য করতে। ইরান রাশিয়ার সাথে সমন্বয় করে এই চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করছে। তারা সরাসরি স্থলযুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত বলে ঘোষণা করেছে, যাতে যুক্তরাষ্ট্র সরাসরি আক্রমণের আগে দুবার ভাবে। চূড়ান্ত ফলাফল: আগামী 48 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরাকচি পুতিন বৈঠকের ফলাফল এবং ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দলের বৈঠকের পর বোঝা যাবে এই পরিস্থিতি একটি বড় সংঘাতের দিকে যাবে নাকি একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির পথে হাঁটবে। বর্তমানে যুদ্ধের ময়দানে সবচেয়ে বড় যুদ্ধ চলছে কূটনীতির টেবিলে এবং বিশ্ব তেলের বাজারে। ইরান মাথা নত না করে সম্মানজনক প্রস্থান চাইছে, আর ট্রাম্প চাইছেন একটি বড় ডিপ্লোম্যাটিক উইন। এইদিকে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আজ থেকেই শুরু হচ্ছে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম লোডিং। আজ রিঅ্যাক্টর প্রেসার ভেসেলে চুল্লিপত্র প্রথম ফুয়েল অ্যাসেম্বলি স্থাপনের মাধ্যমে শুরু হচ্ছে এর উৎপাদনমুখী যাত্রা। এই প্রক্রিয়ায় মোট 163টি ফুয়েল অ্যাসেম্বলি স্থাপন করা হবে। সাধারণত জ্বালানি লোড করতে 21 থেকে 45 দিন সময় লাগে। এরপর শুরু হবে
নিয়ন্ত্রিত চেইন রিয়াকশন বা ফার্স্ট ক্রিটিক্যালিটি, যা থেকে তাপ শক্তি উৎপন্ন হবে এবং সেই তাপে পানি বাষ্পীভূত হয়ে টারবাইন ঘোরানোর মাধ্যমে বিদ্যুৎ তৈরি করবে। বাংলাদেশের বিদ্যুৎ খাতের দীর্ঘদিনের সমস্যা হলো আমদানিকৃত জীবাশ্ম জ্বালানি, তেল ও গ্যাস এবং কয়লার উপর নির্ভরশীলতা। একবার জ্বালানি লোড করলে তা দিয়ে প্রায় 18 মাস একটানা বিদ্যুৎ পাওয়া যাবে। কয়লা ও গ্যাসের মতো প্রতিদিন জাহাজ ভর্তি জ্বালানি আমদানির দুশ্চিন্তা থাকবে না। এই কেন্দ্রটি অন্তত 60 বছর, যা 80 বছর পর্যন্ত বাড়ানো সম্ভব, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেবে, যা দেশের জ্বালানি নিরাপত্তাকে দীর্ঘমেয়াদী ভিত্তি প্রদান করবে। আজকের জ্বালানি লোডিংয়ের পর ধাপে ধাপে পরীক্ষা নিরীক্ষা চলবে। আশা করা হচ্ছে পরীক্ষামূলকভাবে 300 মেগাওয়াট বিদ্যুৎ জুলাই আগস্টে জাতীয় গ্রিডে যোগ করতে পারে। পারমাণবিক বিদ্যুৎ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে না। রূপপুরের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে বছরে বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ হ্রাস পাবে, যা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের বৈশ্বিক অঙ্গীকার পূরণে সহায়ক হবে। এই প্রকল্পে ব্যবহৃত হচ্ছে রাশিয়ার অত্যাধুনিক VVER 1200 জেনারেশন 3+ রিঅ্যাক্টর, যা নিরাপত্তার দিক থেকে বিশ্বের অন্যতম সেরা। তবে বড় চ্যালেঞ্জ হবে এর সফল পরিচালনা ও নিরাপত্তা নিশ্চিত করা। বর্তমানে রাশিয়ার সহায়তায় কেন্দ্রটি চালু হলেও ধীরে ধীরে এটি পরিচালনার দায়িত্ব বাংলাদেশি প্রকৌশলীদের হাতে আসবে। এই বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে দেশের একদল দক্ষ ও উচ্চ প্রযুক্তি সম্পন্ন জনবল তৈরি হচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কেবল একটি পাওয়ার প্ল্যান্ট নয়, এটি উন্নয়নের এক নতুন উচ্চতা। দীর্ঘ 10 বছরের নির্মাণযোগ্য আর প্রায় $12.65 বিলিয়ন বিনিয়োগের ফল পেতে শুরু করছে দেশ। আজ জ্বালানি লোডিংয়ের মাধ্যমে বাংলাদেশ সেই মহেন্দ্রক্ষণে পৌঁছে গেল, যেখানে বিদ্যুৎ সংকট মোকাবেলায় পরমাণু শক্তি হবে আমাদের প্রধান হাতিয়ার। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।